আচ্ছা, আগের দিন অবধি আমরা শুধু দেখে রেখেছিলাম যে আনুভূমিক তলে কি হয়। মানে একটা এরকম সিম্পল তল ছিল, আর তার উপর আমরা একটা কাঠের ব্লক বা বস্তুকে এরকম করে ঠেলে দিচ্ছি। এইবার আজকে আমরা দেখব নত তলে কি কি প্রবলেম হতে পারে, মানে আগেরটার থেকে কিরকম ভাবে আলাদা হবে নত তলের ব্যাপার। নততল বলতে আর কিছুই নয়, তলটা এই আনুভূমিকের সাথে একটা কোণ করে থাকবে। মানে আমার আনুভূমিক যদি এইটা হয়, আনুভূমিকের সাথে একটা কোণ করে রয়েছে তলটা, ঠিক মানে যেরকম হয় অনেক সময় সিঁড়ির পাশে থাকে হুইল চেয়ার যাওয়ার জন্য, এগুলো দিয়ে আর কি গড়িয়ে জিনিসপত্র নিয়ে যেতে সুবিধা হয়, সেই জন্য করা হয়। কিন্তু এখন আমি নততলটার উপর কি কি আলাদা হবে সেটা দেখব। তাহলে ধরে নিচ্ছি এই নততলটা থিটা কোণ করেছে। এখন এই নততলে যদি একটা এরকম কাঠের ব্লক থাকে, সেটা সবসময় কি গড়িয়ে পড়ে যায় এদিকে? সবসময় পড়ে না, সেটা অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করবে। সেটা কিভাবে ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করে সাধারণত এই আমরা যদি একটু আমাদের ইনটিউশন থেকে ভাবি, যে আমরা কি বুঝি, যে যদি ঘর্ষণ বলটা বেশি হয় তাহলে এটা সাধারণত গড়িয়ে পড়তে একটু প্রবলেম হবে, ঘর্ষণ বলটা যদি বেশি হয়। আর আমরা দেখেছি এই থিটাটার উপরও ডিপেন্ড করবে। খুব খাড়াই হলে, যদি মানে অনেক খাড়া হয়, তাহলে গড়িয়ে যাওয়ার চান্স বেশি, কিন্তু কম উঁচু হলে, মানে থিটাটা কম হলে গড়িয়ে যাওয়ার চান্স কম থাকে। এবার সেটাই আমরা দেখব, যে এটাকে আমরা তখন সেটাকে বলবো যে স্থিতিকোণ বা বিরাম কোণ বলতে কি বোঝায়, সেটা আমরা জানার চেষ্টা করব এখন এই নততলের ক্ষেত্রে। স্থিতিকোণ মানে যেই যেই সময় যেই কোণটা হলে, নততলের যে কোণটা হলে এই বস্তুটা স্থির থাকবে, সেটা আমরা আজকে জানব যে স্থিতিকোণ বা বিরাম কোণ কি। এখন এটা বোঝার জন্য প্রথমে কি করব, প্রথমে আমি ধরে নিচ্ছি যে বস্তুটার ওজনটা তো আগের মতো নিচের দিকেই কাজ করবে। ঠিক, বস্তুটার ওজনটা আগের মতো নিচের দিকেই কাজ করবে, ডাব্লিউ। এবার আমি যদি এই এই বিন্দুটা থেকে একটা লম্ব টানি, নততলটার উপর লম্ব টেনেছি, ঠিক আছে, তাহলে এই যে কোণটা হচ্ছে, এটা হচ্ছে থিটা। এবার এইটা যদি ডাব্লিউ হয়, তাহলে আমি আমি এই দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশানে ভেঙে নিতে পারি। ঠিক, আমি এটাকে দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশানে ভেঙে নিতে পারি। একটা হবে নততল বরাবর, অর্থাৎ এটা হচ্ছে নততল বরাবর, আর এটা হচ্ছে নততলের ভিতরের দিকটা। ঠিক তো, এটা নততল বরাবর যেটা হবে সেটা হবে ডাব্লিউ সাইন থিটা। এটা আমরা জানি উপাংশে বিভাজন। ডাব্লিউ যদি এইদিকে হয় তাহলে ডাব্লিউ সাইন থিটা এইদিকে, আর এই নিচের দিকে যেটা কাজ করছে ডাব্লিউ কস থিটা। মানে এই ডাব্লিউ কস থিটাটা আগে আমার যেমন তলের ভেতরের দিকে আমি পড়ছিল ডাব্লিউ, আর তার বদলে তল ঠেলছিল এন দিয়ে বলেছিলাম, অনেক জায়গায় আলাদা আর বলেছিল, যাই হোক, কিন্তু মানে একটা প্রতিবর্ত বলও হচ্ছিল, মানে প্রতিক্রিয়া বলও হচ্ছিল ডাব্লিউটার জন্য, সেটাকে আমরা এন বলি সাধারণত। আর এটাই আমার এখানে আমার তলের দিকে পড়ছে কিন্তু ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ নয়, শুধু ডাব্লিউ কস থিটা পড়ছে। এবার সেইটাকে আটকানোর জন্য আমার একটা এন বল এটাতেও থাকবে। আর আমি ধরে নিচ্ছি যে আমার ঘর্ষণ বলটা যদি, এবার যেহেতু ঘর্ষণ বলটা কোন দিকে হবে, যদি স্থির থাকে বস্তুটা যদি স্থির থাকে, তাহলে আমি কি করে বলবো যে ঘর্ষণ বল কোন দিকে? স্থির থাকে যদি, তখন আমার বোঝার উপায় কি? তখন আমার বোঝার উপায় হচ্ছে, যখন স্থির রয়েছে তখন আমার যেদিকে বল প্রযুক্ত হচ্ছে বা যেদিকে গতি শুরু হতে পারে, কোন দিকে গতি শুরু হতে পারে? এই ডাব্লিউ সাইন থিটাটার জন্যই তো গতিটা শুরু হতে পারে, অর্থাৎ এই ব্লকটা গড়িয়ে নিচের দিকে চলে যেতে পারে। এই ডাব্লিউ সাইন থিটার জন্যই তো ব্লকটা নিচের দিকে গড়িয়ে যেতে পারে। এখন তাহলে আমি কি বলবো, যে এই ডাব্লিউ সাইন থিটাটা যেদিকে কাজ করছে তার উল্টো দিকে, তার মানে ঘর্ষণ বলটা কাজ করবে। ঠিক, এবার এমন হতে পারতো যে হয়তো এইদিকেও আর একটা বল থাকতো। যদি এইদিকে একটা বল রয়েছে আর ডাব্লিউ সাইন থিটাও রয়েছে, মানে দুটো বল থাকলে তখন আমায় দেখতে হতো যে
মানে কোন দিকে গতিবেগটা হওয়ার চান্স আছে সেই দিকে তার উল্টো দিকে হতো। এটা যেহেতু শুধু একটাই বল রয়েছে গতিবেগে শুরু করার জন্য, যে ডাব্লু সাইন থিটার দিকেই গতিবেগটা শুরু হতো, গড়িয়ে যেত, তাহলে আমি সিম্পলি বলে দেবো যে এফটা তার মানে উল্টো দিকে কাজ করবে। এইবার যখন বস্তুটা একদম স্থির রয়েছে, মানে যদি থিটা কোণটাকে আমি একটু বাড়িয়ে দিই তাহলেই আমার বস্তুটা কি হবে, যে গড়িয়ে পড়ে যাবে। মানে একদম থিটা কোণটা এমন রয়েছে যে যাতে বস্তুটা রয়েছে স্থিরভাবে, একটু বেশি হয়ে গেলেই বস্তুটা গড়িয়ে যাবে। মানে থিটাটা যদি একটু বেড়ে উঁচু হয়ে যায় তখনই বস্তুটা গড়িয়ে যাবে। তাহলে সেটাকে মানে আমি সীমাস্থ ঘর্ষণের মতো ব্যাপারটা অনেকটা। এবার সেইটাকে আমি একটা বলবো স্থিতিকোণ, যে কোণটায় একদম যে কোণটার থেকে বেশি ভ্যালু হলেই বস্তুটা গড়িয়ে পড়বে। এইবার আমি তাহলে কি এখান থেকে দেখতে পাচ্ছি n ইকুয়ালস টু ডাব্লু কস থিটা, ঠিক, ডাব্লু কস থিটা ইকুয়ালস টু n, তাই তো। n ডাব্লু কস থিটাকে প্রশমিত করছে, মানে উপর দিকে n রয়েছে আর ডাব্লু কস থিটা নিচের দিকে রয়েছে তলে, আগের মতো। আগে শুধু ডাব্লু ছিল সেটা। আর আরেকটা, এখন আমার যেহেতু বস্তুটা স্থির রয়েছে, ডাব্লু সাইন থিটার দিকে গতিশীল হয়নি, তাহলে এফ আর ডাব্লু সাইন থিটা সেম, কারণ তাহলে এফ আর ডাব্লু সাইন থিটা সেম, ডাব্লু সাইন থিটা ইকুয়ালস টু এফ। না হলেই তো একটু যদি বেশি কম হয়ে যায়, তাহলে মানে যদি ডাব্লু সাইন থিটা বেশি হয়ে যেত তাহলে এটা গড়িয়ে যেত। সমান বলেই স্থির রয়েছে, তাহলে আমি এইখান থেকে পেয়ে গেলাম হচ্ছে এইটা। এবার আমি জানি যে এই মানে বাক্সটা আর এই নততলটার মধ্যে যদি ঘর্ষণ গুণাঙ্ক হয় মিউ, তাহলে সেটা হচ্ছে এফ বাই এন। এটা হচ্ছে স্থিতির ক্ষেত্রে, কারণ হচ্ছে কি এটা আমার তখন স্থির রয়েছে, তাই তো। তাহলে আমি লিখব হচ্ছে এফ মানে কি ডাব্লু সাইন থিটা, আর এন মানে কি ডাব্লু কস থিটা। ডাব্লু ডাব্লু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে ট্যান থিটা। তার মানে আমি এইখান থেকে বুঝতে পারছি যে আমার ঘর্ষণ গুণাঙ্ক যেটা আছে মিউ, সেটা ট্যান থিটা সমান যতক্ষণ হচ্ছে, মানে থিটাটার যদি আমি ট্যান ভ্যালু নিয়ে যদি সেটা মিউ এর সমান হয় ততক্ষণ অবধি বস্তুটা নিচের দিকে গড়িয়ে যাবে না। কিন্তু যদি থিটাটার মান তার থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ মানে আমি ট্যান থিটার মান করে হয়তো পেলাম 5, এটার হয়তো মান করে পেলাম হচ্ছে 5, থিটাটা এমন আছে, হয়তো এমন একটা কোণ রয়েছে, হয়তো 70 ডিগ্রি রয়েছে বা 80 ডিগ্রি রয়েছে, যেটাতে আমি ট্যানের এটা মান পাচ্ছি 5, তখন মিউটা যদি আমার 1.5 হয়, তাহলে আমার 5টা 1.5-এর থেকে বড় হয়ে যাবে, তখন গড়িয়ে পড়ে যাবে। কিন্তু যদি আমার এটা ট্যান থিটার ভ্যালুটা 1.5ই আসে, মানে আমার হয়তো মিউটা 1.5, ট্যান থিটার মানটাও আমি ক্যালকুলেট করে দেখলাম 1.5, ঠিক ততক্ষণ অবধি বস্তুটা তাহলে স্থির থাকবে, যতক্ষণ অবধি ট্যান থিটার ভ্যালুটা মিউ এর সমান হচ্ছে ততক্ষণ অবধি বস্তুটা স্থির থাকবে। কিন্তু তার থেকে বেশি থিটা হয়ে গেলেই বস্তু গড়িয়ে পড়ে যাবে। এখন এই নতিকোণের সংজ্ঞাটা কি? নতিকোণের সংজ্ঞাটা হচ্ছে যে মানে নতিকোণ নয়, মানে বেসিক্যালি নতিকোণই, কিন্তু বিরাম কোণ, মানে যেটা যে কোণটার থেকে বেশি কোণ হলে, মানে যে থিটাটার যে ভ্যালুটার থেকে বেশি কোণ হলে বস্তু গড়িয়ে পড়ে যায়, সেটাকে স্থিতিকোণ বা বিরাম কোণ বলে। সেটার সংজ্ঞা হচ্ছে নতিকোণের যে সর্বোচ্চ মানে হচ্ছে ওই যেটা হচ্ছে বেসিক্যালি এই মানে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ, যে সর্বোচ্চ মানে নততলের উপরে রাখা কোনো বস্তু নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয়, মানে সবে শুরু হবে, মানে সেই সীমাস্থ মানের মতো জাস্ট হবে এরকম গতিশীল হওয়ার উপক্রম হয়, তাকে স্থিতিকোণ বা বিরাম কোণ বলে, ঠিক। আচ্ছা, এইবার ধরে নিই যে যদি কোনোটা মিউ ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ মসৃণ তলটা হচ্ছে বেসিক্যালি মসৃণ, সেক্ষেত্রে তাহলে আমার স্থিতিকোণের মান কত হবে? আমি এখানে 0 বসাবো, তাহলে আমি স্থিতিকোণের মানটা পেয়ে যাব। স্থিতিকোণ হবে তাহলে আমার থিটা ইকুয়ালস টু 0, কারণ
tan থিটা ইকুয়ালস টু 0, তার মানে থিটা ইকুয়ালস টু 0। অর্থাৎ থিটাটা ইকুয়ালস টু 0 বলার অর্থ কি, মানে আমাকে থিটার এইরকম মসৃণ তল যদি কোনো হয়, সেই মসৃণ তলটাকে আমি একটু তুললেই, মানে হয়তো 1 ডিগ্রি তুললাম, কারণ থিটার ভ্যালু 0, মানে একদম আনুভূমিক রাখতে হবে, তার থেকে একটু তুললেই গড়িয়ে যেতে শুরু করবে, কারণ কি আমার থিটার ভ্যালুটা আমি পেয়েছি 0, মানে এটাই হচ্ছে আমার বিরাম কোণটা। ঠিক, এর থেকে একটু বেশি উঁচু করলে ওই জন্য মসৃণ যদি কোনো তল হয়, মানে ধরে নিচ্ছি হয়তো একটা কাঁচের উপর তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে যদি একটা ক্যারামের গুটি রাখি, সেটা প্রচন্ড মসৃণ, তো কাঁচের উপর তেল দিলে ক্যারামের গুটিটা একটু তুললেই গড়িয়ে পড়ে যাবে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, যে একই নততলের উপর রাখা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে কিন্তু স্থিতিকোণ বিভিন্ন হতে পারে। কেন না, মিউটা আলাদা আলাদা হবে, আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে তো নততলের সাথে ঘর্ষণ গুণাঙ্কটাই আলাদা হয়ে যাবে না, আলাদা আলাদা বস্তু হলে আলাদা আলাদা ঘর্ষণ গুণাঙ্কটা যদি হয়, তাহলেই আমার তখন আলাদা আলাদা স্থিতিকোণ পাবো, কারণ ট্যান থিটার মানটা তো আমি এই মিউ এর থেকে পাচ্ছি। আমি 1.5-এর জায়গায় যদি 2 হতো বা 1 হতো, তখন আমি কি করতাম, আমি বলতাম যে আমার ট্যান থিটার ভ্যালুটা বার করে বলতাম যে আচ্ছা এটার ক্ষেত্রে স্থিতিকোণ তাহলে এত হবে। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এর আগে আমি একটা দেখেছিলাম যে ঘর্ষণ কোণ বলে। ঠিক, সেই ঘর্ষণ কোণটা কি ছিল, আমি পেয়েছিলাম হচ্ছে মিউ ইকুয়ালস টু ট্যান ল্যামডা, আর এখন আমি পেলাম হচ্ছে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা। এটা হচ্ছে ঘর্ষণ কোণ, তাই তো, আর এটা ঘর্ষণ কোণ ও ঘর্ষণ শঙ্কু আলোচনার সময় দেখেছিলাম, আর এটা হচ্ছে বিরাম কোণ বা স্থিতিকোণ। তাহলে এই দুটো থেকে আমি বেসিক্যালি পেয়ে যাচ্ছি ল্যামডা ইকুয়ালস টু থিটা, তাই তো, তার মানে আমি ঘর্ষণ কোণের থেকে স্থিতিকোণটার আইডিয়া পেয়ে যাচ্ছি, অর্থাৎ ঘর্ষণ কোণ ও স্থিতিকোণের মান সমান। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ঘর্ষণ কোণ আর স্থিতিকোণের মান সমান হলেও এই দুটো কিন্তু এক বিষয় নয়, কারণ স্থিতিকোণটা অর্থাৎ এই থিটা, এই জিনিসটা কিন্তু শুধুমাত্র নততলের জন্যই প্রযোজ্য, এই থিটাটা নততলের জন্যই কেবল প্রযোজ্য, কিন্তু এই ল্যামডা মানে ঘর্ষণ কোণটা কিন্তু নততল হোক বা এমনি আনুভূমিক তল দুটোর ক্ষেত্রেই কাজে লাগে। ঠিক, এবার আমরা নততলের উপরে রাখা বস্তুর সাম্য নিয়ে আলোচনা করব। নততলে কোনো বস্তু রাখা থাকলে সেটা সাম্য নিয়ে আলোচনা করব। নততলে সাম্য, যখন আমি একটা বল প্রয়োগ করছি তখন আমরা এটা দেখবো। এবারে এর আগের বারে আমি কোনো বল প্রয়োগ কিন্তু করিনি, শুধু বস্তুটা ছিল, বস্তুটা নিজের ওজনের জন্যই যা যা হচ্ছিল সেটা আমি দেখেছিলাম। কিন্তু এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নততলে সাম্যর জন্য আমরা একটা বল প্রয়োগ করব। ঠিক আছে, সেটার জন্য আমরা আগে ছবিটা এঁকে নিই, ছবিটা পরিষ্কার করে আঁকতে হবে। যে এরকম একটা নততল আমি ধরি, ঠিক আছে, এটা একই ব্যাপার, ওটা না হলেও হবে, খুব একটা কিছু অ্যাকুরেট, এখানটা মানে বেসিক্যালি কোণ রয়েছে। ঠিক আছে, এইবার এই নততলে একটা বস্তু রয়েছে, বস্তুটার উপর আমি যদি মানে তলটাকে আমি যদি কল্পনা করি, যদি তলটার সাথে একটা সমান্তরাল সরলরেখা এরকম অঙ্কন করি, তার সাথে আমি আলফা কোণে এফ বল প্রয়োগ করছি। ঠিক আছে, আলফা কোণে এফ বল প্রয়োগ করছি। এবার আর কি কি আমার থাকবে বল সেটা আমি ভেবে নিই। একটা হচ্ছে ওজন থাকবে, সেটা নিচের দিকে, সেটা ডাব্লিউ হয়ে গেল, আর ডাব্লিউটাকে আমি এই দিকে ভেঙে নেব, ডাব্লিউটাকে এই দিকে ভেঙে নিয়ে কি বলবো আমি, সেটা বলবো ডাব্লিউ। যদি এটা থিটা হয় এটাও থিটা হবে, তখন আমি বলবো এটা ডাব্লিউ কস থিটা। ঠিক, আর এই দিকে হবে হচ্ছে ডাব্লিউ সাইন থিটা।
ঠিক আছে। এবার স্বাভাবিকভাবেই আমার আর কি কি বল আসবে, আর বল আসবে হচ্ছে এইখান থেকে একটা এন বল কাজ করবে, সেটা কার প্রতিক্রিয়া বল, এই ডাব্লিউ কস থিটা তার বদলে একটা প্রতিক্রিয়া বল উপর দিকে এন তৈরি হচ্ছে। আর এই এফ বলটাকে এবার আমি কি করব, এফ বলটাকে আমি উপাংশে ভাঙবো, ঠিক আছে। উপাংশে এটাতে দেখা যাবে না, সরি। এটাকে এফ বলটাকে আমি যদি উপাংশে ভেঙে দিই তাহলে কি হবে, এফ বলটাকে আমি উপাংশে ভাঙবো, এই দিকে একটা লম্ব বরাবর মানে এন বরাবর একটা হবে উপাংশ, সেটা কত হবে, সেটা হবে হচ্ছে এফ সাইন থিটা, ঠিক আছে, লম্ব বরাবর। আর এই দিক বরাবর হবে হচ্ছে তাহলে এফ কস থিটা, সরি এটা ভুল লিখলাম আমি, এটা কস থিটা নয়, আলফা হবে, কারণ কোনটা তো আলফা আছে এখানে, এখানে কোনটা আলফা রয়েছে, তাহলে আমি লিখবো হচ্ছে আলফা, আর এটা হচ্ছে এফ কস আলফা, ঠিক আছে। এইবার আমাকে ভাবতে হবে যে ঘর্ষণটা এই ক্ষেত্রে কোন দিকে হবে। আগের ক্ষেত্রে কিন্তু খুব সহজ ছিল, আগের ক্ষেত্রে শুধু ডাব্লু সাইন থিটা ছিল, এইদিকে বল প্রয়োগ হচ্ছিল, তার মানে উল্টো দিকে ঘর্ষণ হবে। কিন্তু এইবার দুটো কেস হতে পারে। দুটো কেস কি কি হতে পারে, যে এক নম্বর কেসটা আমি আগে লিখি। এক নম্বর কেসটা হচ্ছে যখন বস্তুটা দুটো মানে আমি যে দুটো কেস বলবো সেই দুটো কেসেই বস্তুটা স্থিরই রয়েছে, মানে আমার এই ব্লকটা কিন্তু স্থির রয়েছে। কিন্তু এই প্রথম কেসটায় বস্তুটা নিচের দিকে যাওয়া শুরু করবে, একটু কোনটা উঁচু হলেই নিচের দিকে যাওয়া শুরু করবে, বস্তুটা নিচের দিকে যাবে, মানে নিচের দিকে যাবে বলতে কি, নিচের দিকে যেতে গেলে হয় আমাকে কোনটা বাড়াতে হবে, নয়তো এই এফ কস থিটার মানটা কমতে হবে। আর কেন আমি সেটা কেন বলবো, তার কারণ কি, বস্তুটা নিচে কোন দুদিকে যেতে পারে, হয় উপরের দিকে যেতে পারে নয়তো নিচের দিকে যেতে পারে। এখন স্থির রয়েছে, কিন্তু যদি ডাব্লু সাইন থিটাটার মান বেড়ে যায়, অর্থাৎ হয়তো থিটাটা বেড়ে গেল দিয়ে ডাব্লু সাইন থিটার মান বেড়ে গেল, তখন হয়তো এফ কস থিটাটার থেকে ডাব্লু সাইন থিটা বেড়ে গেল দিয়ে নিচের দিকে চলে গেল। আবার হয়তো এমন হলো যে এফ কস আলফাটা, মানে আমি হয়তো কিছু এফ এর মানটা চেঞ্জ করেছি, মানে আমি প্রযুক্ত যে বাইরে থেকে প্রযুক্ত বল এফ, এটা হচ্ছে প্রযুক্ত বল আমি যদি আলাদা দিই, হয়তো একটু বেশি বল দিলাম, সেটা ডাব্লু সাইন থিটার থেকে বেশি হয়ে গেল, তখন ওটা উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। এবার সেটার উপর বেস করে এটা দুদিকেই যেতে পারে। এবার যদি এমন হয় কেসটা যে বস্তুটা ঠিক নিচের দিকে যাবে, সেটার ক্ষেত্রে আমার মানে নিচের দিকে যাবে নয়, মানে নিচের দিকে যাবে বলতে আমি এটাকে লিখতে পারি, বস্তুটা নিচের দিকে যাবে সাম্য বিঘ্নিত হলে, মানে এখন স্থির রয়েছে, সাম্যে রয়েছে, মানে ডাব্লু সাইন থিটা আর এফ কস আলফা সমান হবে, তখন আরও একটা ফোর্স আসবে ফ্রিকশনটাও, কিন্তু সেটা আমি ফ্রিকশনের ডাইরেকশনটা বোঝার জন্য, কিন্তু বস্তুটা নিচের দিকে যাবে যদি সাম্য বিঘ্নিত হয়, সেটা হতে পারে, অর্থাৎ কিনা সাম্য বিঘ্নিত হয়ে ডাব্লু সাইন থিটার দিকটা জোর পেয়ে গেল, নিচে চলে গেল। আর আরেকটা হতে পারে যদি বস্তুটা উপরের দিকে যাবে, বস্তুটা উপরে যাবে সাম্য বিঘ্নিত হলে, এই দুটোই হতে পারে কেস। এখন সাম্যে রয়েছে, বিঘ্নিত হলে, অর্থাৎ এখন বস্তুটা স্থির রয়েছে, কিন্তু স্থির থাকা অবস্থায় হতে পারে এমন যে আমি একটু বল এফটা বাড়িয়ে দিলেই উপরে যাবে, তাহলে আমি এই কেসটা বলবো তখন 2 নম্বর কেসটা, কারণ তখন আমার বস্তুটা জাস্ট ওপরের দিকে যাবে করছে, অর্থাৎ জাস্ট স্থির রয়েছে কিন্তু
উপরের দিকে যাবে যাবে করছে, মানে একদম সেই সীমাস্থ মানের মতো, জাস্ট ওপরের দিকে যাওয়ার মতো এনাফ বল, আর একটু বেশি বল প্রয়োগ করে দিলেই হয়তো ওপরের দিকে যেতে শুরু করবে ডাব্লু সাইন থিটা থেকে। আবার আরেকটাও কেস হতে পারে যে যদি আমি হয়তো থিটাটা বাড়িয়ে দিলাম, হয়তো যে জাস্ট যাবে করছে নিচের দিকে, একটু থিটাটা বাড়িয়ে দিলেই নিচের দিকে যাওয়া শুরু করবে। এরকম দুটো মানে আর কি, এটা আমার মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে যে মানে স্থির রয়েছে কিন্তু যাবে করছে, স্থির রয়েছে যাবে করছে। এবার তার উপর ভিত্তি করে এই দুটো কেস হতে পারে, যে নিচের দিকে যাবে করছে, নয়তো ওপরের দিকে যাবে করছে। এবার এই দুটো কেস আমি দেখব, এই দুটো কেসে কি কি হবে। এখন এই দুটো কেসের জন্য আমি প্রথম কেসটা আগে নিয়ে নিই। কেস ওয়ান কি? কেস ওয়ান হচ্ছে যখন নিচের দিকে যাবে করছে, তখন আমি কি বলবো? তখন আমি বলবো যে আমি ওই আগের ছবিটা সিম্পল, আগের ছবিটাই থাকবে। আমি একবার আগের ছবিটা এঁকে নিই। আগের ছবিটাই থাকবে, শুধু আমি ফ্রিকশনের দিকটা অ্যাড করব। এবার আমি ফ্রিকশনের দিকটা শুধু অ্যাড করব, ঠিক আছে? ফ্রিকশনের দিকটা কিভাবে অ্যাড করব? আমি যদি নিচের দিকে যাবে করে, তাহলে বেসিক্যালি আমার ফ্রিকশন ফোর্সটা এফ ওপরের দিকে কাজ করবে, তাই তো, কেস ওয়ানের জন্য। তাহলে আমি তখন কি বলবো যে তাহলে এবার কোন বলগুলোকে সাথে সমান বলবো আমি? এই দিকে এফ কস আলফা রয়েছে, এখন এক্সট্রা এফটাও চলে এসছে, ফ্রিকশন যেহেতু নিচের দিকে যাচ্ছে ওর জন্য যাবে করছে, যাচ্ছে নয়, নিচের দিকে যাবে করছে, তাই এফ এর সাথে এই স্মল এফটাও এফ কস আলফার সাথে যোগ হবে, দিয়ে সেটা ইকুয়াল হবে কার? ডাব্লু সাইন থিটার। কারণ এই দিকে টোটাল দুটো বল রয়েছে আর এই দিকে একটা বল রয়েছে, এই দুটো বল আর এ সমান নিশ্চয়ই, তবেই ওটা স্থির রয়েছে, ঠিক তো? স্থির রয়েছে, একবারও মুভ করেনি। তাহলে আমি বলবো এফ প্লাস এফ, আমার এখানে ছিল এফ কস আলফা ইকুয়ালস টু ডাব্লু সাইন থিটা, এফ কস আলফা ইকুয়ালস টু ডাব্লু সাইন থিটা, ঠিক? এটা হয়ে গেল আমার এই বরাবরেরটা। এবার ওপর নিচ বরাবরও তো ও তো ওপরে উঠে যাচ্ছে না বা নিচেও নেমে যাচ্ছে না, তার মানে এই দিক বরাবরও দুটো বল তার মানে একে অপরকে মানে কি বলবো ব্যালেন্স করে রেখেছে, এই দিকে যতটা টান রয়েছে এইদিকেও ততটা টান রয়েছে নিশ্চয়ই। তাহলে আমি কি বলবো, এইদিকে কতটা বল রয়েছে? এন আর এফ সাইন আলফা, এইদিকে রয়েছে ডাব্লু কস থিটা, তার মানে আমি লিখবো এন প্লাস এফ সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লু cos থিটা, ঠিক আছে? তাহলে তার মানে আমি এই দুটো ইকুয়েশন দিয়ে পেয়ে যাচ্ছি হচ্ছে যে আমার টোটাল বলগুলো কিভাবে একে অপরকে ইয়ে করে রেখেছে, মানে ব্যালেন্স করে রেখেছে। এখন আমি এবার কি জানি, আমার এই ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বলটা হচ্ছে আমার বেসিক্যালি এফ ইকুয়ালস টু নিউ এন, এটা তো জানি। তাহলে আমি কি বলবো যে আমি এই জিনিসটা যদি এতে বসিয়ে দিই তাহলে কি পাবো? তাহলে আমি পাবো হচ্ছে মিউ এন প্লাস এফ কস আলফা ইকুয়ালস টু ডাব্লু সাইন থিটা, ঠিক আছে? এরপর আমি কি করব? এই যে ইকুয়েশনটা রয়েছে, কোন ইকুয়েশনটা? এই ইকুয়েশনটাকে আমি লিখে ফেলি আগে, তারপর আমি বলবো এটাতে কি করবো। আলফা ইকুয়ালস টু ডাব্লু কস থিটা, ঠিক আছে? এবার আমি এই ইকুয়েশনটাকে মিউ দিয়ে গুণ করে দিই, সব দিকটা দিয়ে মাইনাস করে দিলাম উপরের ইকুয়েশন থেকে। তাহলে কি হবে? এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি পেলাম হচ্ছে সেটা হচ্ছে এফ কস আলফা মাইনাস মিউ এফ সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লু সাইন থিটা
মাইনাস মিউ কস থিটা, কমন নিয়ে নিয়েছি ডাব্লুটা জাস্ট, ঠিক আছে। এবার এই দিক থেকেও আমি এফ কমন নিতে পারি, ঠিক এই দিক থেকেও আমি এফ কমন নিতে পারি। তাহলে আমি যদি এফটা কমন নিই তাহলে আমি একটা পাবো হচ্ছে কস আলফা মাইনাস মিউ সাইন আলফা, সেইটাকে আমি ডাইরেক্ট ওটার নিচে নিয়ে যাচ্ছি, সেটাকে আমি এই দিকে যেটা রয়েছিল সেটা আমি লিখি আগে, তাহলেই বোঝা যাবে। এটা রয়েছে, এর তলায় আমি এফটা কমন নিলে কি আসবে, কস আলফা মাইনাস মিউ সাইন আলফা, সেটা লিখে দেবো কস আলফা মাইনাস মিউ সাইন আলফা। এটা হচ্ছে আমি পেলাম হচ্ছে বেসিক্যালি এফ এর জন্য একটা রিলেশনশিপ। এখন এইটা আমি কাজে লাগাবো, এটাকে আরেকটু আমি সিম্পলিফাই করব। কিভাবে করব, এটাকে আমি সিম্পলিফাই করব হচ্ছে এই ইকুয়েশনটাতে আমি মিউ ইকুয়ালস টু আবার কি জানি, মিউ ইকুয়ালস টু আমি জানি হচ্ছে tan ল্যামডা, ঘর্ষণ কোণ থেকে tan ল্যামডা জানি, তাহলে মিউটা এখানে আমি বসিয়ে দিলে কি হবে, w sin থিটা মাইনাস tan ল্যামডা cos থিটা বাই cos আলফা মাইনাস tan ল্যামডা আবার sin আলফা। এবার এইটাকে আমি সিম্পলিফাই করব। সিম্পলিফাই কি করে করব, এটাকে আমি যদি tan আলফাটাকে sin আলফা tan ল্যামডাটাকে sin ল্যামডা বাই cos ল্যামডা করে দিই, তাহলে আমার যেটা আসবে লসাগু করে sin থিটা cos ল্যামডা মাইনাস cos থিটা sin ল্যামডা বাই cos আলফা cos ল্যামডা মাইনাস sin ল্যামডা sin আলফা, ঠিক আছে। এইটা এবার এইগুলো ত্রিকোণমিতি থেকে আমি সূত্র বসিয়ে দিলেই পেয়ে যাবো এগুলো কিসের সূত্র হচ্ছে। এটা আমার হয়ে যাচ্ছে বেসিক্যালি sin থিটা মাইনাস ল্যামডা, এটা আমার sin থিটা মাইনাস ল্যামডা হয়ে গেল, আর এটা হবে হচ্ছে cos আলফা প্লাস ল্যামডা, ঠিক আছে। এইটা আমি পেলাম হচ্ছে ফোর্সটা, আমাকে এই ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে, মানে আমার এই ফোর্সটা অ্যাপ্লাই থাকলে জাস্ট একটু থিটা বাড়িয়ে দিলে আমার কিন্তু নিচের দিকে পড়ে যাবে, কারণ এটা নিচের দিকের ক্ষেত্রে আমি করছি, মানে জাস্ট নিচের দিকে যাবে করছি। আচ্ছা, এখন আমায় বলছে যে এফ এর সর্বনিম্ন মান কখন হবে। এফ এর সর্বনিম্ন মান কখন হবে, যখন এই তলায় যেটা রয়েছে সেটা সব থেকে বড় হবে, অর্থাৎ এফ এর সর্বনিম্ন মান হবে, এফ সর্বনিম্ন হবে যখন এই cos থিটা এই তলায় যেটা রয়েছে সেটা বড় হবে, বড় হলেই বড় জিনিস দিয়ে ভাগ করলে কম হয়ে যাবে, তাহলে আমি তখন যখন cos আলফা প্লাস ল্যামডাটা বেসিক্যালি আমার 1 হবে, অর্থাৎ তার মানে cos 1 কখন হয়, cos 0-তে, cos 0 এবার তার মানে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে আলফা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা, অর্থাৎ এইটা হলে এফ এর মান নিম্নতম হবে। আর যখন এটা হবে তখন এফ এর মানটা কত হবে যদি জিজ্ঞেস করে, মানে আলফা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা হলে এফ এর মান সর্বনিম্ন হবে, কিন্তু তখন এফ এর মানটা কত হবে সেটা যদি জিজ্ঞেস করে, কিচ্ছু না, আমি আলফা ইকুয়ালস টু মাইনাস ল্যামডা হলে বেসিক্যালি এইটা আমার লিখে দিয়ে আমি এখানে বসিয়ে দিলেই পেয়ে যাব কত হবে, এফ ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা মাইনাস ল্যামডাই যাকে আমি এটাকে সিম্পল বইয়েও যেইভাবে লিখেছে সেইভাবেই রেখে দিচ্ছি যে এইটা, আর তলায় আমার cos আলফা প্লাস ল্যামডাটা তখন কত হয়ে গেছে 1, তার মানে আমার আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমার এফ মিনিমাম,
এফ মিনিমাম মানে এর থেকে কম বল যদি আমি দিই তাহলে বস্তুটা গড়িয়ে পড়ে যাবে, বা আমি যদি থিটাটা তুলি তাহলেও বস্তুটা গড়িয়ে পড়ে যেত, কিন্তু আমি এফ এর যদি এর থেকে কম বল দিই তাহলেও বস্তুটা গড়িয়ে যাবে। কারণ আমি ছবিটা যদি দেখি তাহলেই বুঝতে পারবো আমায় বেসিক্যালি ব্যালেন্স কোন দুটো করছিল, ডাব্লিউ সাইন থিটা নিচের দিকে টানছিল, এফ কস থিটা উপরের দিকে। আমি যদি এফ এর একটা মান খুব কমিয়ে দিই ডাব্লিউ সাইন থিটাটা টেনে নিচের দিকে নামিয়ে দেবে, তাই তো? মানে এফ এর মানটা আমি হয়তো এমন রাখলাম যে খুব কম, ডাব্লিউ সাইন থিটাটার থেকে কম, এফ কস আলফার মান, এফ এর মান নয় কিন্তু, মানে এফ কস আলফা করার পর সেটা যদি ডাব্লিউ সাইন থিটার থেকে হয়ে যায় তখন তো আমি পাবো না। মানে আমি বুঝতে পারছি তো এই দুটো একে অপরের মধ্যে কি বলবো একটা একে অপরকে প্রশমিত করার চেষ্টা করছে। অর্থাৎ এইখান থেকে শুধু ওই দুটো বলও নয়, মানে অ্যাকচুয়ালি এখানে ঘর্ষণটাও কাজ করবে, মানে শুধু এফ আর ডাব্লিউ সাইন থিটাই নেই, ঘর্ষণও রয়েছে, কিন্তু ঘর্ষণটা কাজ করবে কোন দিকে সেটা ডিপেন্ড করবে হচ্ছে বস্তুটা নিচের দিকে যাবে করছে না উপরের দিকে যাবে করছে তার উপর। উপরের দিকে যাবে করলে নিচের দিকে কাজ করবে ঘর্ষণটা, কিন্তু নিচের দিকে হলে উপরের দিকে কাজ করবে। এখন তো আমরা নিচের দিকে নিয়ে আলোচনা করছি, তাই ঘর্ষণটা বেসিক্যালি এফ কে হেল্প করছে, এফ কস আলফার সাথে হেল্প করছে ডাব্লিউটার এগেনস্টে লড়ার জন্য। তাহলে আমি এইখান থেকে যেটা পেলাম, এই মিনিমাম বলটা আমাকে দিতে হবে, তবে আমি গিয়ে বস্তুটাকে নিচের দিকে যাওয়ার থেকে আটকাতে পারবো। আচ্ছা, তাহলে এই মিনিমাম বলটা দিয়েই আমি বস্তুটাকে নিচের দিকে যাওয়া থেকে আটকে দিতে পারছি। এইবার আমি দ্বিতীয় কেসটা দেখব। দ্বিতীয় কেসটা কি ছিল, যে উপরের দিকে যাবে করছে, ঠিক তো? দ্বিতীয় কেসটা এবার আমি দেখব, কেস 2। এটার ক্ষেত্রে আমি কি হবে, উপরের দিকে যাবে করছে, আমি আবার ছবিটা এঁকে ফেলি। এবার এটাতেও আমার বস্তুটা রয়েছে। এবার উপরের দিকে যদি যাবে করে, মানে তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এফ এর দিকটা বেশি ডমিনেট করছে, তাহলে তার মানে আমার তখন উপরের দিকে যাওয়া হওয়ার কারণে ঘর্ষণটা কিন্তু নিচের দিকে হবে, কারণ বিপরীত দিকে হয়, যেদিকে গতির চেষ্টা বা গতি রয়েছে তার বিপরীত দিকে হয়, তাহলে এফটা আমার এখন এই দিকে হয়ে যাবে, ঠিক? তার মানে আমার ডাব্লিউ সাইন থিটা যেদিকে ছিল সেই দিকে হবে, ডাব্লিউ সাইন থিটার দিকে হবে। তার মানে আমার এখন এই দিকে এফ হয়ে গেছে। তাহলে আমি কি লিখবো, এফ কস আলফা ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ। আমি তাহলে লিখে ফেলি ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ, সেটাই ব্যালেন্স করছে এফ কস আলফাকে। এখানে আর পুরোটা আঁকছি না, এফ কস আলফাকে এফ কস আলফাকে, আর এইটা তো আগের মতোই থাকবে, এটা সেমই রয়েছে, এফ সাইন আলফা আর এন ইকুয়ালস টু ডাব্লিউ কস থিটা, তাহলে এফ সাইন আলফা প্লাস এন ইকুয়ালস টু ডাব্লিউ কস থিটা। এটা আগের মতোই রয়ে গেছে। এখন এইবার আমি আগের বারের মতো আবার এফটাকে কিছু করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি ভেবে নিই যে আমি কি করলে আমার সব থেকে সুবিধা হবে এখানে। সেটা হচ্ছে যে আমি এফটা আমি জানি যে এফ ইকুয়ালস টু মিউ এন, তাই তো? তাহলে এখন আমি মিউ এন বসিয়ে দিই, তার মানে আমার হবে হচ্ছে এই এফ ইকুয়ালস টু মিউ এনটা আমি কোথায় বসাবো, এফ ইকুয়ালস টু মিউ এনটা আমি বসাবো হচ্ছে এইটা, এই এফ রয়েছে, তাহলে আমি বসিয়ে দিলে হবে হচ্ছে ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল প্লাস মিউ এন ইকুয়ালস টু এফ কস আলফা, ঠিক আছে? আর এখন আমি একটা ট্রিক করব, সেটা হচ্ছে যে আমি যদি এটাকে এই দিকে নিয়ে আসি মিউ এনটাকে, তাহলে কি হবে, তাহলে আমার হবে হচ্ছে যে বেসিক্যালি আমি ঘুরিয়ে লিখছি ব্যাপারটাকে, এফ কস আলফা মাইনাস মিউ এন করে দিলাম ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা, এটা পড়ে রইলো এইদিকে, মাইনাস মিউ এন করে দিলাম। এই ইকুয়েশনটাকে আমি এর তলায় লিখবো, এই আরেকটা যে ইকুয়েশন পেয়েছিলাম সেটা হচ্ছে এফ সাইন আলফা প্লাস এন ইকুয়ালস টু ডাব্লিউ কস থিটা।
ঠিক আছে, এইবার আমি কি করব, ঠিক আগের বারের মতো মিউ গুণ করে দেবো সেকেন্ড ইকুয়েশনে। আর এটাতে আমি কিন্তু বিয়োগ করব না, কারণ নিউ এন ক্যান্সেল হয়েই যাচ্ছে, তাহলে আমি যোগ করব, সিম্পল যোগ করে দেবো। যোগ করে দিলে আমার এফ কমন যাবে, এটা আসবে হচ্ছে কস আলফা প্লাস মিউ সাইন আলফা, আর এটা আসবে হচ্ছে ডাব্লিউ কমন যাবে সাইন থিটা প্লাস মিউ কস থিটা। ঠিক আছে, এইবার আমি তার মানে এফটা পেয়ে যাব হচ্ছে ডাব্লিউ সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস আলফা প্লাস মিউ সাইন আলফা। ঠিক আছে, এখন আমি আবার আগের মতো বলবো যে মিউ সমান আমি জানি যে ঘর্ষণ কোণ দিয়ে লিখবো এটাকে ট্যান ল্যামডা, তাহলে আমি এটাকে ট্যান ল্যামডা বসিয়ে দিই। ট্যান ল্যামডা বসালে হবে হচ্ছে সাইন থিটা প্লাস ট্যান ল্যামডা কস থিটা বাই কস আলফা প্লাস ট্যান ল্যামডা সাইন আলফা। ঠিক, এইবার এটাকে আমি সিম্পল লসাগুর মতো করে দেবো, করে দিয়ে আমি পাবো হচ্ছে সাইন থিটা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা কস থিটা বাই এটা হবে হচ্ছে কস আলফা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা সাইন আলফা। ঠিক আছে, এইবার এটা আগের বারের মতো আবার সেই ত্রিকোণমিতির লাগিয়ে আমি এটার ফর্মুলাটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি পাবো হচ্ছে এফ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা প্লাস ল্যামডা, আর তলায় পাবো হচ্ছে কস আলফা মাইনাস ল্যামডা। ঠিক আছে, এইটা তাহলে আমি পেলাম। এখন এফ এর মান সর্বনিম্ন কত হলে আমি উপরের দিকে, মানে মিনিমাম কতটা বল হলে আমি উপরের দিকে যাত্রাটা শুরু হবে, সেটার জন্য আমি এফ মিনিমাম করব যখন, মানে এবার আমি এফ মিনিমাম ক্যালকুলেট করছি আগের বারের মতো, তো কখন হবে, যখন তলার অংশটা সব থেকে বড়, অর্থাৎ কসের ভ্যালু সব থেকে বড় কত হতে পারে, 1, তার থেকে বেশি তো হয় না, কসের ভ্যালু তো 1-এর থেকে বেশি হয় না, তার মানে আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু যখন 1 হবে, অর্থাৎ কস 0 1 মানে, অতএব আমি পাবো হচ্ছে আলফা ইকুয়ালস টু ল্যামডা, অর্থাৎ যেটা ঘর্ষণ কোণ, সেই ঘর্ষণ কোণের মানের সমান হলে আমি এফ মিনিমামটা পেয়ে যাচ্ছি। মানে আমি যে বলটা প্রযুক্ত করলাম, যে বলটা প্রযুক্ত করেছি সেটা ঘর্ষণ কোণ যেটা, সেই কোণের মানে যদি আমি প্রযুক্ত করি, মানে আমি যে আলফা কোণটা ছিল, যে আমার প্রযুক্ত বলের কোণ ইয়ের সাথে, মানে এই নততলের সাথে প্রযুক্ত বলের কোণ আলফা ছিল, সেটার মান যখন যদি এই ঘর্ষণ কোণের সমান হয়, তখন আমি এফ মিনিমাম দিয়ে, মানে সব থেকে মিনিমাম ফোর্স দিয়ে ওপরের দিকে যাত্রাটা জাস্ট শুরু করতে পারবো। আর তখন আমার এফ মিনিমামের ভ্যালুটা কত হবে, এফ মিনিমামের ভ্যালুটা হবে হচ্ছে তখন নিচের অংশটা বেসিক্যালি 1 হয়ে যাবে, তাহলে আমি লিখে দেবো হচ্ছে সরি এটা এফ মিনিমাম এটা ওপরের পার্টটাই শুধু থাকবে, কারণ নিচের অংশটা 1 হয়ে গেছে, সাইন থিটা প্লাস ল্যামডা। ঠিক আছে, এটা হয়ে গেল এফটা। আর এটা ছাড়া আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করবে, মাঝে মাঝে বলবে যে কিছু বিশেষ ক্ষেত্র, সেই বিশেষ ক্ষেত্রগুলো কি হয় সেটা জিজ্ঞেস করতে পারে। সেটা হচ্ছে যে যদি বলটা মানে আলফা ইকুয়ালস টু যদি 0 হয়,
আলফা ইকুয়ালস টু যদি 0 হয়, এই বিশেষ ক্ষেত্রটায় কি হবে? আলফা 0 মানে কি? আচ্ছা, আলফা 0 হওয়ার মানে হচ্ছে বেসিক্যালি আমার একটা স্লোপটা রয়েছে, ঠিক আছে? তো স্লোপটা রয়েছে, আলফা 0-র অর্থ হচ্ছে আমি স্লোপটা বরাবরই মানে নততল বরাবরই বল দিয়েছি, কোনো কোণ করিনি, মানে আলফা 0। তখনও আমার তার মানে দুটো কেস হতে পারে, যে নিচের দিকে নামা বন্ধ করার জন্য প্রয়োজনীয় বল কত, মানে ওই প্রথম কেসের মিনিমামটা, নিচের দিকে যেতে দেবো না সেটার থেকে মিনিমাম আমাকে কত বল দিতে হবে, সেটাই আমি কি করব, তাহলে আলফা ইকুয়ালস টু 0 বসাবো। কোন কেসটায়? কেস, হ্যাঁ এইটা, এইখানে আলফা ইকুয়ালস টু আমি তখন 0 বসিয়ে দিয়েছি। তাহলে আমার এটা থেকে আসবে হচ্ছে জাস্ট নিচে যাওয়া শুরু করার জন্য, মানে কেস 1-এ, মানে নিচে যাওয়া শুরু করার জন্য না, মানে নিচে যাওয়ার থেকে আটকানোর জন্য, নিচে যাতে না যেতে পারে সেটার থেকে আটকানোর জন্য আমাকে মিনিমাম বল দিতে হবে। এফ ইকুয়ালস টু, আমি জাস্ট আলফার মান 0 বসিয়ে দেবো এই ইকুয়েশনটাতে আলফার মানটা আমি সিম্পলি 0 বসিয়ে দেবো। 0 বসিয়ে দেখি তাহলে কত আসছে। 0 বসিয়ে আসবে হচ্ছে ডাব্লিউ, উপরে ছিল সাইন থিটা মাইনাস ল্যামডা, আর তলায় ছিল হচ্ছে কস আলফা ছিল, সে আলফাটা 0 হয়ে গেছে, তার মানে আমার এখন হবে হচ্ছে কস ল্যামডা। আর যদি কেস 2টা ভাবি, কেস 2-র ক্ষেত্রে যদি আমি মানে 0 ডিগ্রি কোণে বলটা প্রয়োগ করি, মানে এটা একটু ব্যাকা হয়েছে বেসিক্যালি, এটা বলটা এই নততলের সাথে মানে নততল বরাবর, মানে এর সাথে সমান্তরাল হবে, এইরকম হবে বেসিক্যালি, মানে ব্যাকাটা হয়েছিল, হ্যাঁ এইরকম হবে। এবার এই কেস 2 মানে হচ্ছে জাস্ট মিনিমাম আমাকে উপরের দিকে বস্তুটাকে যদি আমি গতিশীল করতে চাই তাহলে প্রয়োজনীয় বলটা কত হবে সেটা আমি কি করে পাবো, যদি এইভাবে আলফা করি। আচ্ছা, এটা তখন আমি কোন ফর্মুলাটায় বসিয়ে দেবো? তখন আমি বসিয়ে দেবো হচ্ছে এই ফর্মুলাটা, ওই উপরেই ছিল এই ফর্মুলাটায় আলফা ইকুয়ালস টু 0 বসিয়ে দেবো, আর কস মাইনাস ল্যামডা আমি ওই ল্যামডা হয় ওটা ত্রিকোণমিতি থেকে ইউজ করব। তাহলে হবে হচ্ছে ডাব্লিউ সাইন থিটা প্লাস ল্যামডা বাই কস ল্যামডা। তার মানে নিচে যাওয়া আটকানোর জন্য যে বলটা দিতে হচ্ছে আর ওপরে জাস্ট যাওয়া শুরু করানোর জন্য যে বলটা দিতে হচ্ছে, সেই দুটো কিন্তু আলাদা আলাদা আমি দেখতে পাচ্ছি, ঠিক তো? কারণ আমি এই দুটোর মান দেখতে পাচ্ছি, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, বাকিটা কিন্তু একরকম দেখতে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের নততলে সাম্য ক্ষেত্রে বুঝতে হবে। এইবার যেটা দেখবো, নততলে থাকা বস্তুর উপর মানে বস্তুর ত্বরণ কি হবে। নততলে ত্বরণ, ঠিক আছে? নততলে ত্বরণ বলতে কি বোঝায় সেইটা এবার বুঝবো। নততলে ত্বরণ বলতে আর কিছু না, আমি নততলে যদি এমনি রেখে দিই বস্তুটাকে, নততলে যদি মানে আমার সেটা ওই বিরাম কোণের থেকে বেশি হয় তাহলে তো সে গড়িয়ে পড়তে শুরু করবে। এবার গড়িয়ে পড়তে শুরু করলে তখন ব্যাপারটা কি হচ্ছে সেটা আমি দেখবো। তখন তো একটা ত্বরণ পাবে, কারণ ওর উপর বল প্রয়োগ হচ্ছিল। কোন বলটা প্রয়োগ হচ্ছিল সেটা একবার দেখে নেব। বস্তুটা রয়েছে, বস্তুটা ডাব্লিউ নিচের দিকে কাজ করছে, ঠিক? এবার আমি এই দিক বরাবর ডাব্লিউ কস থিটা কাজ করছে, এই নিচের দিকে ডাব্লিউ কাজ করছে, এইটা থিটা। বস্তুটা এখন নিচের দিকে যাচ্ছে আমি ধরে নিই, ঠিক আছে? এবার বস্তুটা নিচের দিকে যাচ্ছিল কার জন্য? যাচ্ছিল হচ্ছে ডাব্লিউ সাইন থিটার জন্য। ডাব্লিউ সাইন থিটার জন্য যাচ্ছিল তো, ডাব্লিউ সাইন থিটা, ডাব্লিউ সাইন থিটার জন্য নিচের দিকে যাচ্ছিল। এই বলটা বেসিক্যালি বস্তুটায় ত্বরণ সৃষ্টি করবে, বস্তুটাকে আস্তে আস্তে স্পিড বাড়তে থাকবে। আর এই উপরের দিকে প্রতিবর্ত বল যেটা ছিল, রিয়াকশন ফোর্স যেটা ছিল সেটা হচ্ছে এন, ঠিক আছে?
এবার নিচের দিকে ত্বরণের কারণে গড়িয়ে যদি পড়ে, তাহলে আমার কোন দিকে ঘর্ষণ কাজ হবে? ঘর্ষণ কাজ করবে উল্টো দিকে, ঘর্ষণ উল্টো দিকে কাজ করবে। ঠিক আছে, এইবার আমি কি করব, যে আমি ত্বরণ যদি ধরে নিচ্ছি বস্তুটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, ধরে নিচ্ছি এ ত্বরণ নিয়ে বস্তুটা, এক সেকেন্ড সরি, ধরে নিই বস্তুটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। ঠিক আছে, তাহলে এ ত্বরণ নিয়ে যদি নিচের দিকে নামে, তাহলে আমাকে বলগুলো কিভাবে রিলেটেড আমি দেখব। প্রথমে আমি ভেবে নিই ডাব্লিউ মানে কি। বেসিক্যালি ডাব্লিউ মানে হচ্ছে বেসিক্যালি আমার এমজি। ঠিক, এবার এমজি হওয়ার অর্থ হচ্ছে এটা বেসিক্যালি এমজি সাইন থিটা। এখন এমজি সাইন থিটা নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এমজি সাইন থিটা নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর এফ উল্টো দিকে বাধা দিচ্ছে, মানে ঘর্ষণ বলটা এই এ যেহেতু বড় তার জন্য নিচের দিকে যাচ্ছে, তাহলে আমার বস্তুটা এম এ ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমি বার করতে চাই যে আমার অ্যাক্সেলারেশনটা কত হবে, এই ত্বরণটা কত হবে। এখন আমি জানি কি, এফ ইকুয়ালস টু আমি জানি হচ্ছে মিউ এন। ঠিক আছে, এখন এই ওপর নিচ বরাবর আমি যদি দেখি, এই বরাবর দেখলে আমি কি দেখতে পাবো, বস্তুটা তো উপরে উঠেও যাচ্ছে না, নিচে নেমেও যাচ্ছে না, তার মানে ডাব্লিউ কস থিটা যতটা টানছে এনও ততটাই টানছে, মানে তার মানে ডাব্লিউ কস থিটা ইকুয়ালস টু এন। ঠিক, তাহলে আমার এফ বেসিক্যালি আমি পেয়ে যাচ্ছি হচ্ছে মিউ এন মানে ডাব্লিউ কস থিটা, আবার ডাব্লিউ মানে এমজি, তার মানে এমজি কস থিটা, ডাব্লিউ মানে এমজি, আর এনটা আমি ডাব্লিউ কস থিটাই বসিয়েছি, জাস্ট এমজি করে দিয়েছি। তাহলে আমি এই টোটাল জিনিসটা মানে টোটাল জিনিসটা ঠিক নয়, সরি, এই জিনিসটা এখন এবার আমি এতে বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি পাচ্ছি দেখি, এটাতে বসিয়ে দিলে আমি পাবো হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা ইকুয়ালস টু এম এ। ঠিক, এবার আমি সব উভয় দিক থেকে এম গুলো ক্যান্সেল হয়ে যাবে বেসিক্যালি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে এ ইকুয়ালস টু জি, মানে বেসিক্যালি অভিকর্ষজ ত্বরণ, আমি জিটা কমন নিয়ে নিচ্ছি দু জায়গা থেকেই, তাহলে আমি পেয়ে যাব সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার, আমি পেয়ে গেলাম, এইটাই হচ্ছে আমার বেসিক্যালি ত্বরণটা। এখন আমি এটাতে একটা মজার জিনিস লক্ষ্য করতে পারবো, যে বস্তুটা কতটা ত্বরণে নামবে সেটা কিন্তু বস্তুটার ভরের উপর নির্ভর করছে না, শুধুমাত্র ঘর্ষণ গুণাঙ্ক অভিকর্ষজ ত্বরণের উপর তো নির্ভর করবেই, কারণ অভিকর্ষজ ত্বরণটাই টেনে নামাচ্ছে, কিন্তু ডিপেন্ড করছে কার উপর, নততলটার কোণ আর ঘর্ষণ গুণাঙ্কের উপর নির্ভর করছে, বস্তুটার ভরের উপর কিন্তু নির্ভর করছে না, কারণ এমগুলো আমি দেখেছি ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আবর্ত ঘর্ষণ নিয়ে আলোচনা করব। আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণটা কি? এতক্ষণ অবধি আমরা যা দেখছিলাম সেগুলোতে আমরা বলছিলাম যে পিছলে যাওয়ার গতি হচ্ছিল এতক্ষণ অবধি, মানে নততলই হোক, যে নততল বরাবরও পিছলেই যাচ্ছিল, বা আনুভূমিক তল হলে সেটাতে আমি ঠেলে ওকে পিছলে দিচ্ছিলাম। ঠিক তো, এখন আমায় যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এইভাবে আমি নততল বরাবর আলাদা আলাদা যাচ্ছিল, পিছলে যাচ্ছিল, কিন্তু সমতলের উপর দিয়ে যদি একটা চাকা আমরা আলোচনা করি, তখন আমরা বুঝতে পারবো যে এই চাকার ক্ষেত্রে কিভাবে ঘর্ষণটা কাজ করে। চাকা তো আর এরকম মানে ঘষে যায়, মানে এরকম চাকাটা তো আর এরকম স্লাইড করে যায় না, মানে আমি যদি চাকাকে ভাবি, চাকা কিন্তু এরকম ভাবে, চাকাটা কি স্থির, মানে আমি ধরে নিই যদি চাকাটার এইখানটা আমি এ লিখলাম, মানে এটা একটা কাঠের চাকা ধরে নিচ্ছি, আর এইখানটায় বি লিখলাম, চাকাটা এখান থেকে এইখানে এলে এ আর বি লেখাটা তো ঘুরে যাবে,
মানে চাকা তো নিজেও ঘোরে, যেতে যেতে ঘোরে। এবার এগুলো কিন্তু সেই ঘূর্ণন হচ্ছিল না। এইখানে এইটার কারণটা কি, যে বল বিপরীত মুখে ক্রিয়া করে, এটাতেও বল বিপরীত মুখে ক্রিয়া করে, ঘর্ষণ বল। মানে আমি যদি এইদিকে গতিশীল হয় চাকাটা, তাহলে আমার এইদিকে বলটা ক্রিয়া হবে, ঘর্ষণ বলটা। কিন্তু এখানে ক্রিয়া রেখা মানে লাইন অফ অ্যাকশন সেইটা আলাদা। মানে এইটা এইখানটায় কাজ করছে আর এটা এইখানে কাজ করছে বলে, যেহেতু এদের লাইন অফ অ্যাকশন আলাদা, এটার ক্ষেত্রে সাধারণত আমার বলটা এইখানে দিলে আর এইখানে মানে একই লাইনে থাকে সাধারণত, মানে এগুলো ঘোরে না ওই কারণে। কিন্তু এই চাকা বা যেগুলো গড়িয়ে যায় সেগুলোর ক্ষেত্রে লাইন অফ অ্যাকশন বা মানে ক্রিয়া রেখা সেটা আলাদা হয়, যে কারণে মানে অ্যাকচুয়ালি একটা টর্কের সৃষ্টি হয়। এই দিকে আমি একটা বল দিচ্ছি চাকাটার উপর, ফলে এই দিকে ঘর্ষণ বল আর এই দিকে আমার প্রযুক্ত বল, সেটার ফলে চাকাটা ঘুরতে শুরু করে। যেহেতু এটা একটু ডিস্টেন্সে রয়েছে দুটো বল, সেই জন্য ঘুরতে শুরু করে। এইটার কারণেই চাকার ক্ষেত্রে মানে আমি একটু আলাদা রকমভাবে গতিটা হয়, মানে চাকা নিজেও ঘোরে আর সাথে সাথে এগিয়েও যায়। চাকা শুধু এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতে থাকে না, মানে এগিয়েও যায় সাথে সাথে নিজেও ঘোরে। কিন্তু এগুলো শুধু এগিয়ে যাচ্ছিল, এগুলো কিন্তু ঘুরছিল না। এইটা হচ্ছে চাকার ক্ষেত্রে আমি এই যে ঘর্ষণটা, এই যে চাকার ক্ষেত্রে যে ঘর্ষণটা দেখা যাচ্ছে গতিটার বিপরীত দিকে। আচ্ছা, তার মানে আমি এখানে বুঝতে পারলাম যে এটাতেও গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ হচ্ছে, বলটা যেদিকে প্রযুক্ত করেছি তার উল্টো দিকে হচ্ছে, কিন্তু এটাতে আমার একটা অন্য ধরনের মানে আমার মোশন হচ্ছে, মানে আমার গতিটা অন্য ধরনের হচ্ছে, এটা পিছলে যাওয়ার মতো হচ্ছে না। তো আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে আমি কি বলবো, যে কোনো বস্তু একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল হয়, মানে ঘুরতে ঘুরতে এগিয়ে যায়, তখন তলটি বস্তুটির গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে আবর্ত ঘর্ষণ বলা হয়। আর পিছলানো ক্ষেত্রে আর এই আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে দুটোর মধ্যে পার্থক্য কি, পিছলানো গতিতে বস্তুটি স্পর্শতল অপরিবর্তিত থাকে, তাই তো, মানে আমার এই স্পর্শতলটাই থাকে সবসময়, এইটাই সবসময় কন্ট্যাক্টে থাকে, মানে তলায় যে তলটা রয়েছে তার সাথে বস্তুটার একটা অংশই কন্ট্যাক্টে থাকে। কিন্তু এটাতে কন্ট্যাক্টের অংশটা কিন্তু ক্রমাগত পরিবর্তন হয়, কারণ এই এটা কিছুক্ষণ পর নিচে চলে আসবে, বিটা তখন উপরে চলে যাবে। কিন্তু এটা যদি আমি উপরে লিখি, বিটা নিচে লিখি, তাহলে ওটা সবসময় বিটা নিচেই থাকবে। ঠিক আছে, এইবার এই অনেক সময় জিজ্ঞেস করে যে আবর্ত ঘর্ষণের উৎস কি। আবর্ত ঘর্ষণের উৎসর জন্য আমি একটা চাকা ভাবি, চাকা ভেবে আমি সেটা দেখি কি হচ্ছে। সাধারণত কি হয়, যখন আমরা চাকাটা রাস্তা দিয়ে বা যে কোনো জায়গা দিয়ে তল দিয়ে যায়, তখন মানে যে চাকাটার তো একটা ভর রয়েছে, একটা ওজন রয়েছে, সেটার কারণে মানে তলটায়, স্পর্শ তলটায় কিছুটা বিকৃতি শুরু হয়। মানে এইখানটা হয়তো একটু, মানে এটা যদি আমরা ভেবে দেখি যে একটা ভারী চাকা যখন কোনো কাদা বা একটু মানে একটু নরম মাটি দিয়ে যায়, তখন কি হয়, সেই জায়গাগুলোতে একটু দাগ হয়ে যায় তো চাকার। এবার এই জায়গাগুলো একটু চাকার ভারে বিকৃত হয়ে যায়। এবার চাকাটাও যদি রাবারের হয়, চাকাটা যদি কাঠের হয় তাহলে চাকাটা বিকৃত হবে না, কিন্তু চাকাটা যদি রাবারের হয় তাহলে চাকাটাও একটু তেবড়ে যায় নিচের কাছটায়। মানে এবার ওই যে একটা বিকৃতি শুরু হয়, এই চাকা এবং তলের দুটোরই যে বিকৃতি হয়, মানে চাকাটাও একটু হয়তো তেবড়ে গেল আর এই জায়গাটাও একটু তেবড়ে গেল, ফলে এইখানটায় একটা মানে একটু বাধা টাইপের পায়, চাকাটা একটু যেতে বাধা পায়, এবং এইটা থেকেই আবর্ত ঘর্ষণের শুরু হয়। আবর্ত ঘর্ষণের উৎসই হচ্ছে এই চাকা এবং তলের বিকৃতি, এটার মাধ্যমেই হয়। আচ্ছা, মনে রাখতে হবে যে পিছলানো গতির বিরুদ্ধে ক্রিয়াশীল চল ঘর্ষণ মানে হচ্ছে যেটা আমরা আগে দেখছিলাম, যে পিছলানো গতির ক্ষেত্রে চল ঘর্ষণ যেটা ছিল, সেটার ক্ষেত্রে যে ঘর্ষণ বল, আর আবর্ত গতির বিরুদ্ধে আবর্ত ঘর্ষণ বল, মানে এই আবর্ত গতির বিরুদ্ধে যে আবর্ত ঘর্ষণ বল আর এই পিছলানোর ক্ষেত্রে যে ঘর্ষণ বলটা ছিল, সেই দুটোর মধ্যে আবর্তটার ঘর্ষণ বলটা কিন্তু অনেক কম হয় পিছলানোর থেকে, পিছলানোরটায় অনেক বেশি ঘর্ষণ বল হয় আর আবর্তটাতে অনেক কম হয়। ওই জন্য আমি বুঝতে পারি যে একটা লোহার টুকরোকে আমার লোহার বাক্সকে ঠেলে সরাতে কষ্ট হয়, কিন্তু একটা লোহার চাকাকে আমি অনেক
সহজেই ঠেলতে পারি, বা হয়তো একটা গাড়িকে আমি অনেক সহজে ঠেলতে পারি, কিন্তু একটা চৌকো বাক্স যদি ওই গাড়ির ভরের হয়, মানে গাড়ির ওজনের, তাহলে আমি সেটাকে ঠেলতে পারবো না অত সহজে। আচ্ছা, ঘর্ষণজনিত এবার একটা জিনিস, যেটা ঘর্ষণের কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে, সেইগুলো নিয়ে একটু শেষে আলোচনা করে নিই। ঘর্ষণের সুবিধা ও অসুবিধা। এখন ঘর্ষণ থাকার কারণে কি হচ্ছে, যে সবসময় আমি একটা বাধা পাচ্ছি, তো তাই সেই কারণে আমাকে এক্সট্রা কাজ করতে হচ্ছে, আমাকে হয়তো ঠেলতে হচ্ছে, আমাকে সেখানে এনার্জি খরচা হচ্ছে, শক্তি খরচা হচ্ছে, এবং এই ঘর্ষণের ফলে যে শক্তিটা যায় সেটা সাধারণত আর মানে অপচয় ঘটে একভাবে শক্তিটার, মানে ঘর্ষণের ক্ষেত্রে সেই কারণে আমরা শক্তির কিছুটা অপচয় বেশি হয়, যত বেশি ঘর্ষণ জনিত তল থাকবে, মানে যে তলে বেশি ঘর্ষণ হবে সেইখানে শক্তির বেশি অপচয় হয়। আর ঘর্ষণের ফলে আমরা জানি যে যন্ত্রপাতি ক্ষয় পেয়ে যায়, এই ধরনের নানা প্রবলেম ঘর্ষণের জন্য দেখা যায়, এবং সেগুলোকে ট্যাকেল করার জন্য তেল, তারপর গ্রিজ, এগুলো দিয়ে ঘর্ষণ কমানোর চেষ্টা করা হয়, তাই তো? তেল, গ্রিজ এগুলো দিয়ে ঘর্ষণ কমানোর চেষ্টা করা হয়। এবার ঘর্ষণ বল, হ্যাঁ, এবার ঘর্ষণ বল দেখে মনে হচ্ছে যে খুব হয়তো অসুবিধাজনক, কিন্তু ঘর্ষণ বলে কিন্তু কিছু সুবিধাও রয়েছে। কিরকম, যে ঘর্ষণ বল আমি ধরে নিচ্ছি একটা চাকা রয়েছে, ঠিক আছে, সেই চাকাটা কিন্তু সাইকেলের চাকা হতে পারে। এবার সেই সাইকেলের চাকাটা আমরা এগোতে পারি, তার কারণ হচ্ছে ঘর্ষণ আছে বলে। ঘর্ষণ আছে বলেই চাকাটা মাটিটাকে, মানে অনেকটা কি বলবো, মাটিটাকে ধাক্কা দিয়ে এগিয়ে যেতে পারছে। আমি যখন চাকাটাকে ঘোরাচ্ছি তখন ঘর্ষণ বলের কারণেই মাটিটাকে ধাক্কা দিয়ে এগিয়ে যেতে পারছে। আমরা এটা বুঝতে পারি যদি যদি মাটিটা বা এটা যদি একটা খুব খুব মসৃণ একটা মেঝেতে, মানে হয়তো মার্বেলের মেঝেতে তেল দিয়ে একটা চাকাকে ঘোরাই, তাহলে কিন্তু চাকাটা এগোবে না, কেননা চাকাটা গোল করে এখানে ঘুরতেই থেকে যাবে, কিন্তু কোনো ঘর্ষণ নেই বলে ও এগিয়ে যেতে পারবে না। মানে ঘর্ষণের কারণেই কিন্তু চাকাটা এগিয়ে যায়। আমরা এটা একটা সাধারণ এক্সপেরিমেন্ট করেও দেখতে পারি, যে কোনো একটা রিমোট কন্ট্রোল গাড়িকে একটা খুব মার্বেলের মেঝেতে তেল দিয়ে খুব স্মুথ করে দিলাম, দিয়ে তারপর রিমোট কন্ট্রোল গাড়িটাকে যদি ওখানে চালানোর চেষ্টা করি, দেখবো যে চাকাটা পিছলে যাচ্ছে, কারণ ঘর্ষণ নেই বলে। অর্থাৎ আমাদের সাইকেলটা যাওয়ার জন্য ঘর্ষণটা লাগে, বা আমাদের হাঁটা চলার জন্য ঘর্ষণের প্রয়োজন। ঠিক আছে, এই অবধি ছিল।